চোখে মাটি গলায় মন্দিরের নাম। দেবীপুরাম গ্রামের ৩ শৈশব বন্ধু গজপতি, বারদা আর শিনু। ছোটবেলায় একই ছাদের নিচে একই স্বপ্ন নিয়ে তারা বড় হয়েছে, কিন্তু একটি সম্পত্তির নাম বদলে দেয় তাদের ভাগ্য। মন্দিরের ৭৫ একর জমি, যার কাগজপত্র এক বাক্সের ভেতর। হঠাৎ করে লোভের কাছে হেরে যায় তারা। রাজনীতির ছায়া পড়লে আসলে খুনিকে শত্রু নাকি বন্ধু সেটা বোঝা বড়ই মুশকিল। একটি কর্পোরেট মন্ত্রী যখন নিজের ইচ্ছা হাসিল করতে সবকিছু খেলাই বদলে দেয়, তখন বন্ধুত্বের বন্ধন কতদূর টিকে থাকতে পারে সেটাই প্রশ্নের। বিস্ফোরক ক্লাইম্যাক্স, বিশ্বাসঘাতকতার কর্জা আর আধ্যাত্মিক প্রতীক নিয়ে আমরা হাজির হয়েছি এই মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন আর বেশি প্যাচাল না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। দেবীপুরাম গ্রামে ছিল বারাহি নামের এক মন্দির। লোকে বিশ্বাস করত মন্দিরটি খুব জাগ্রত। প্রতি বছর মন্দিরে পুজোর আয়োজন করা হয়। বারাহি দেবী মন্দিরে ছিল অমূল্য সম্পদ, আর সেটা হলো এই মন্দির যেখানে অবস্থিত সেই ৭৫ একর জমি, যার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু গ্রামের মানুষ এইটা জানতো না। রবীন্দ্র বার্মা নামের একজন দেবী ভক্ত লোক এই জমি দান করে এই দেশ ছেড়ে ইউএসএ চলে গিয়েছে। দেখা যায় বর্তমান মিনিস্টার এই খবর কোনোভাবে জেনে গেছে, তাই সে একজন লোককে বলে কাগজপত্র রেডি করতে। লোকটি বলে, স্যার, এই মন্দির অনেক বেশি জাগ্রত। মিনিস্টার জানায়, সে সবকিছু তুমি আমার উপরে ছেড়ে দাও, আপাতত তোমাকে যেটা বললাম সেটা আগে করো। অন্যদিকে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা আর চাকরি করবে না বলে তার বসের নিকট রিজাইনের পত্র জমা দেয়। সে এই এলাকায় ট্রান্সফার হয়ে এসেছে মাত্র ৯০ দিন আগে, আর মাত্র এই কয়দিনের মধ্যে সে এই এলাকার যেসব কর্মকাণ্ডের সম্মুখীন হয়েছে, তারপর আর সে এখানে চাকরি করতে চায় না। ১২ বছরের চাকরিতে তাকে ১৮ বার ট্রান্সফার করা হয়েছে। তার সাথে সাথে তার পরিবারকেও অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তারপরও সে কখনো রিজাইনের মতো ডিসিশন নেননি। কিন্তু আজ তার মনে হয়েছে সে এই ড্রেস পরার যোগ্যতা রাখে না। তবে অফিসে তার রিজাইন পেপার গ্রহণ করা হয় না। তার বস তাকে জানায়, রিজাইন দিলে সোশ্যাল মিডিয়ায় সেটা ততক্ষণে ভাইরাল হয়ে যাবে, তখন আমরা বিপদে পড়ব। বস তাকে বলে, কেন তুমি রিজাইন দিতে চাচ্ছ, এর সঠিক কারণ লিখে লেটার জমা দাও, তবেই আমি সিদ্ধান্ত নিব তোমাকে রাখবো নাকি রিজাইন দেব। এরপর পুলিশ অফিসার রিজাইন লেটার লেখা শুরু করে। সে সেখানে জানায়, আজ আমার রিজাইন লেটার দেওয়ার কারণ ছিল একমাত্র ও। ৩ ব্যাক করে দেখানো হয় পূর্বের ঘটনা। সেদিন আমি এই গ্রামে ট্রান্সফার হয়ে এসেছিলাম। নতুন বাড়িতে জিনিসপত্র উঠানো হচ্ছিল। সেদিন প্রথম আমার ওর সাথে দেখা হয়। সেদিন গাড়ি থেকে সব জিনিসপত্র বাড়িতে উঠানো হচ্ছিল, আর এই কাজে সেদিন শিনুও ছিল। হঠাৎ করে অফিসারের মেয়ের পুতুলটা নিচে পড়ে যায়। মেয়েটি পুতুল নিতে গেলে উপর থেকে একটি টপ এসে তার গায়ে পড়তে নিলে তখনই শিনু এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এটা দেখে অফিসার শিনুর কাজের টাকার সাথে খুশি হয়ে এক্সট্রা কিছু টাকা দেয়। কিন্তু শিনু বলে, স্যার, শুধু আমি আমার কর্মের টাকাটাই চাই, সাহায্য নয়। এটা দেখে পুলিশ অবাক হয়ে যায়। সাথে থাকা আর একজন পুলিশ কর্মকর্তার কাছে শিনুর পরিচয় জানতে চাইলে বলে, ছেলেটির নাম শিনু, সে গজপতির ডান হাত। ঠিক তখনই ওপর থেকে দীপক স্যারের কল আসে পুলিশ অফিসারের কাছে। বলা হয়, ওই এলাকায় বারাহি মন্দিরের দায়িত্বে থাকা গজপতি আর বারদার ইনফরমেশন কালেক্ট করে আমাকে পাঠাও। পুলিশ অফিসার তখন তদন্ত করা শুরু করে। অফিসারের সাথে থাকা কনস্টেবলের কাছ থেকে জানতে পারে, গজপতি আর বারদার ছোটবেলা থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু, আর তাদের বন্ধুত্বের সূত্রপাত ছিল তাদের বাবা। বারদার একটা বিজনেস ছিল যেটার নাম ছিল দ্য ওনার অফ বারদা ট্রান্সপোর্ট। সেদিন কিছু গুন্ডা বারদার খামারের গরুগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার বারদার। সে এসে গুন্ডাদের বলে, তোরা আমার গরুর সাথে কি করছিস? গুন্ডাটা বলে, গরুগুলো আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, আর এই গাড়িগুলো গ্যারেজ থেকে নিয়ে এসেছি গরুগুলো নিয়ে যাওয়ার জন্য। এখন তুই সামনে থেকে সরে যা, নয়তো কেটে কুচি কুচি করে ফেলবো। আর তখনই শুরু হয় হিরোর খেল। একের পর একজনকে সে ধোলাই করতে থাকে। এরপর গুন্ডাকে পায়ের নিচে ফেলে ওয়ার্নিং দেয় ৫ মিনিটের মধ্যে সবকিছু যেখানে ছিল সেখানে রেখে আসতে। আবার সেদিন সন্ধ্যায় দেখা যায় কিছু লোকজনকে কোনো এক গুন্ডা নাম মুন্না তার সামনে মেরে হাঁটু গেড়ে রেখেছে। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, তুমি আমাদের এভাবে আটকে রেখে ভুল করেছো, কারণ আমাদের রক্ষা করতে গজপতি এখানে আসবে, আর সে যদি আসে তাহলে কি হবে তা বুঝতেই পারবে। মুন্না তখন একটা মেয়ের ঠোঁট ধরে বলে, আমার কামড় এখানে বসানোর আগে তোদের মালিককে এখানে আসতে বল। মুন্না তখন মেয়েটির চোখে কোনো ভয় না দেখে ক্ষিপ্ত হয়ে তাকে বলে, তোর চোখ মুখে কোনো ভয় নেই কেন? মেয়েটি জানায়, তাকিয়ে দেখ আমাদের রক্ষা করতে কে এসেছে। এন্ট্রি হয় অন্যতম সেকেন্ড ক্যারেক্টার গজপতির। সে এসে শুরু করে দেয় তার তুলকালাম। এমন স্টাইল নিয়ে গুন্ডাদের মারছিল যেটা দেখে বেশ আকর্ষণীয় মনে হয়। যেমন ফাইট তেমন তার স্টাইল, কোনোটার যেন কমতি ছিল না। সবাইকে গণধোলাই দিয়ে সেই গুন্ডা মুন্নাকে সজোরে লাথি দিয়ে সে ফেলে দেয়।
এরপর দেখা যায় সিনু একটা হোটেলে নাস্তা সার্ভ করছিল, আর সেখানে একটা মেয়ে বাইক নিয়ে এসে বারবার হর্ন বাজাচ্ছিল। মেয়েটির নাম ছিল ভ্যানিলা। ভ্যানিলা সিনুকে ইশারা করে ডাকছিল। সিনু তাকে পাত্তা না দিলে ভ্যানিলা খুব জোরে জোরে হর্ন বাজাতে থাকে। এটা শুনে কাস্টমার বলে, সিনু আমাদের খাবার না দিয়ে আগে ওই মেয়েটার কথা শুনে এসো। সিনু ভ্যানিলার কাছে গেলে বলে সে সিনুকে দেখতে এসেছে আর সিনুর জন্য তার পছন্দের পায়েস নিয়ে এসেছে। সিনু পায়েস নিয়ে মেয়েটিকে যেতে বলে। ভ্যানিলা পেছন থেকে সিনুর হাত ধরে বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে তাই না সিনু? সিনু জানায়, যেটা আমার কপালে লেখা ছিল ঠিক সেটাই হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। এসব কথাবার্তা দূর থেকে পুলিশ অফিসার ফলো করছিল। অফিসার কনস্টেবলকে বলে, তুমি যে বললে সিনু গজপতির ডান হাত, তাহলে সিনু রাস্তার পাশে হোটেলে কাজ করছে কেন? কনস্টেবল বলে, জানি না স্যার, এক সপ্তাহে এদের মধ্যে কি হয়েছে কে জানে। পুলিশ অফিসার তখন নিজের মেয়ের জান বাঁচানো সিনুর জীবনের এক সপ্তাহের মধ্যে কি এমন হয়েছে সেটা জানার জন্য আগ্রহী হয়ে পড়ে। অফিসার ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে রবীন্দ্র নামের এক ব্যক্তি ছিল গজপতির শালা। রবীন্দ্রর একটা মুসলিম মেয়ে মনীষার সাথে সম্পর্ক আছে। একদিন সন্ধ্যায় তারা দেখা করে। রবীন্দ্র মনীষাকে বলে, টেনশন করো না, কিছু হবে না, কাল কাউকে কিছু না বলে আমার কাছে আসবে, আমি ডাক্তার দেখিয়ে অ্যাবর্শন করে নিব। মনীষা বলে, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? রবীন্দ্র রেগে গিয়ে বলে, পরিবারকে আগে ম্যানেজ করতে হবে, তারপর বিয়ে। এটা বলে রবীন্দ্র চলে যায়। এই সব কথা ভ্যানিলা শুনে নিয়েছিল। ভ্যানিলা তখন মনীষাকে গজপতির কাছে গিয়ে সব বলতে বলে, কিন্তু মনীষা রাজি হয় না। সে জানায় সঠিক সময় হলে রবীন্দ্র সব বলবে তাদের, কিন্তু ভ্যানিলা বলে, আমি যেটা বলছি সেটাই করো। পরের দিন সকালে সিনু বাইকে করে ঘাস আনছিল। ঠিক সেই সময় ভ্যানিলাও সেখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। সিনুকে দেখে ভ্যানিলা দুষ্টমি করে নিজের বাইক থামিয়ে ফেলে সিনুর সামনে। সিনু তখন বলে, পাগল তুমি, এভাবে চলাফেরা করলে তো পড়ে যাবে। ভ্যানিলা বলে, পড়লে তো তুমি ধরার জন্য আছোই। কিন্তু ভ্যানিলার কথাটা সিনু শুনতে পায় না। সিনু কি বললে জিজ্ঞেস করলে ভ্যানিলা বলে, এইটা শুনতে হলে কাল সকালে কারাঞ্জির খেতে দেখা করো। বাড়িতে এসে সিনু ভাবতে থাকে ভ্যানিলা কেন তাকে খেতে ডেকেছে। তখন সিনু ব্যাপারটা তার ভাবিকে বললে ভাবি জানাই ভ্যানিলা তোমাকে পছন্দ করে। এটা শুনে পরের দিন সকালে সিনু কারাঞ্জির খেতে গিয়ে অপেক্ষা করে। ভ্যানিলা সেখানে আসে। সিনু তখন তার কাছে জানতে চায় সে কি বলতে চেয়েছিল। ঠিক তখন সেখানে মনীষাও চলে আসে। ভ্যানিলা বলে, আমি ওর ব্যাপারে কথা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি। কিন্তু সিনু ভেবেছিল ভ্যানিলা তাকে প্রপোজ করবে, কিন্তু ব্যাপারটা সেই রকম না। ভ্যানিলা মনীষার প্রেম কাহিনী সিনুকে বলে। সিনু তা শুনতে না চাইলে ভ্যানিলা বলে, মনীষার পেটে বাচ্চা। সিনু তখন বলে, তোমরা দুজনে মিলে আমাকে ফাঁসাবে নাকি? আমি এসব শুনবো না। ভ্যানিলা তাকে পুরো ব্যাপারটা বলার চেষ্টা করে, কিন্তু সিনু কোনোভাবেই শুনতে রাজি ছিল না। এসব দেখে মনীষা আত্মহত্যা করার জন্য পাশের কুয়োতে ঝাঁপ দেয়। তখন সিনু ভ্যানিলার কাছে জানতে পারে মনীষার পেটে রবীন্দ্র সন্তান। তখন সিনুকে ভ্যানিলা কুয়োতে ফেলে দেয় মনীষাকে বাঁচানোর জন্য। কুয়োতে পড়ে সিনু ভ্যানিলাকে বলে সে সাঁতার জানে না। তখন ওপর থেকে ভ্যানিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরপর সিনু আর মনীষাকে হসপিটালে ভর্তি দেখা যায়। সেখানে বারদার তার স্ত্রী এসে সিনুকে জিজ্ঞেস করে কি হয়েছিল। পাশে থাকা মনীষার বাবা তখন বারদার কাছে কান্নাকাটি করে। বারদা তাকে নিয়ে বাহিরে যায় এই ব্যাপারে কথা বলার জন্য। ঠিক তখন একজন পুলিশ সেখানে এসে সিনু আর মনীষার ব্যাপারে নিজের ইচ্ছা মতো প্রেম কাহিনী তৈরি করে নোট করে ফেলে। এরপর সিনুর কাছে সাইন করানোর জন্য জোর করতে থাকে। আর তখনই সেখানে গজপতি চলে আসে। এসে সিনুর কাছে বলে, কি হয়েছিল সিনু? সিনু তখন এক নিঃশ্বাসে বলে, ভ্যানিলা আমাকে দেখা করতে বলেছিল, তাই আমি লাক্স সাবান দিয়ে গোসল করে নতুন কাপড় চোপড় পরে ভ্যানিলার সাথে দেখা করতে যাই। পুরো ঘটনা সিনু গজপতিকে বলে। এসব শুনে তারা বেশ টেনশনে পড়ে যায়। গজপতি আর বারদা বলে, যদি মেয়েটি আমাদের জাতির হতো তাহলে তাদের বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত। বাড়িতে গিয়ে বারদা জানায় মনীষা আর রবীন্দ্রকে বিয়ে দিতে হবে, কিন্তু গজপতির শ্বশুর মশাই সেটা মানতে চায় না। এর কারণ মেয়েটা আলাদা জাতের। এটা শুনে গজপতি বলে, আপনার মর্জি থেকে ওদের জীবনের মূল্য অনেক বেশি। একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে, আর আমি চাই না এই জন্য গ্রামের লোকজন আমাদের দিকে আঙুল তুলুক। গজপতির শেষ কথা, এই বিয়ে হবেই। পরের দিন বেশ ঘটা করে তাদের বিয়ে দেওয়া হয়। সেখানে ভ্যানিলাও ছিল। সে সাইটে গিয়ে সিনুকে বলে, ওদের বিয়ে তো হয়েই গেল, আমাদের বিয়েটা কবে হবে? সিনু জানায়, আমাদের না, বলো আমার। ভ্যানিলা বলে, মেরে ফেলবো তোমায়, আমি তোমাকে ভালোবাসি আর ছোট থেকে স্বপ্ন দেখেছি তোমাকে বিয়ে করব। এই ব্যাপারটা গ্রামের সবাই জানে, শুধু তোমাকেই বলা হয়নি। তখন ভ্যানিলা সিনুকে বলে ফেলে তার মনের কথা। আর তখন মুভিতে সুন্দর একটা নাচ গান দেখানো হয়।
আর এই গানের মাধ্যমে সিনু আর ভ্যানিলার মিল হয়। এরপর গজপতির শ্বশুরমশাই গ্রামের লোকেদের সামনে মদ পান করে মাতাল হয়ে বারদার দিকে হাত উঠিয়ে বলে, তুই কে আমার ছেলের বিয়ে দেওয়ার? বারদা তাকে বাড়িতে গিয়ে কথা বলার জন্য নিয়ে যেতে চায়, কিন্তু কোনোভাবেই তাকে নিয়ে যেতে পারে না। এরপর সিনু এসে তাকে রিকোয়েস্ট করে, কিন্তু সিনুও তাকে নিয়ে যেতে পারে না। সে সকলের সামনে বারবার কালকের ঘটনা বলতে চায়। এরপর গজপতি এসেও তাকে বাড়িতে নিয়ে যেতে পারে না, আর থামাতেও পারে না। তখন সিনু গজপতির শ্বশুরমশাইকে একটা চড় মারে। এটা করায় গজপতি ভীষণ রেগে যায় আর সিনুকে বাড়ি থেকে বের করে দেয়। সিনু সেখান থেকে এসে হোটেলের কাজে লাগে। একদিন হোটেলে এক কর্মচারীকে খাবার দিতে গিয়ে সিনুর হাত থেকে খাবার ফসকে কাস্টমারের গায়ে পড়ে যায়, আর এতে করে কাস্টমার ভীষণ রেগে যায়। বলে, গজপতি এইসব কাজের জন্যই তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই বলে লোকটি চলে যায়, কিন্তু চোখের পলক না পড়তেই ওই লোকটা উড়ে এসে হোটেলের ভেতরে পড়ে, আর পেছন থেকে গজপতি বের হয়। লোকটিকে বলে, সিনুর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, আর কেউ যদি সিনুর ব্যাপারে বাজে কথা বলে তাহলে তার জান বের করে ফেলবো। আর সিনুকে সেখান থেকে নিজের সাথে নিয়ে যায়। এই সবকিছু পুলিশ অফিসার সার্কেল কনস্টেবলের কাছ থেকে জানতে পারি। ঠিক সেই সময় কমিশনার দীপক ফোন দিয়ে বলে, মিনিস্টার ভদ্রকালী তোমার সাথে দেখা করবে, উনি যা বলবে তুমি সেভাবে কাজ করবে। এরপর মুভিতে নাগরাজকে দেখানো হয়। নাগরাজের দাদা একসময় এই মন্দিরের সাথে যুক্ত ছিলেন। তিনি যখন মারা যায় তখন থেকে তাদের সাথে মন্দিরের আর কোনো যোগাযোগ ছিল না। আর আজ এত বছর পর নাগরাজ আবার এসেছে মন্দিরের উচ্চপদ দখল করতে। এই নাগরাজকে মিনিস্টারের সাথে দেখা যায়। নাগরাজ মূলত মিনিস্টারের পাতানো শালা। কমিশনারের কথা মতো অফিসার সার্কেল যায় মিনিস্টারের সাথে দেখা করতে। মিনিস্টার বলে, দেবীপুরম গ্রাম তোমার এরিয়ার মধ্যে পড়ে, আর সেখানে থাকা বারাহি মন্দির হলো কোটি টাকার সম্পদ। তাই আমি চাই তুমি আমাদের কাজে একটু সাহায্য করো। অফিসার সার্কেল রাজি না হলে মিনিস্টার তাকে বলে, শুনেছিলাম তোমার নাকি 6 বছরের একটা মেয়ে রয়েছে, বিয়ের অনেক বছর পর নাকি তার জন্ম। আসলে রীতিমতো সার্কেলকে ব্ল্যাকমেল করে তারা, আর তার কাজের জন্য কিছু টাকাও অফার করে। সার্কেল জানায় তার টাকার প্রয়োজন নেই, সে এমনিতেই কাজ করে দেবে। কিন্তু মিনিস্টার বলে, টাকা না নিলে কিভাবে বুঝবো তুমি আমাদের হয়ে কাজ করছো? তখন সার্কেল পরিবারের কথা ভেবে টাকাগুলো নাই এবং সেখান থেকে চলে যায়। মিনিস্টার তখন নাগরাজকে বলছিল, ওই বিশাল সম্পত্তি দখল করতে হলে সম্পত্তির দলিল প্রয়োজন, আর সেটা মন্দিরের লকারে গহনাপাতির সাথেই রাখা আছে। বছরে একবার মাত্র মন্দিরের ট্রাস্টি ওই লকার খুলতে পারে, আর লকারের চাবি থাকে গজপতির দাদির কাছে। চাবি পেতে হলে দাদিকে শেষ করতে হবে। এসব আলোচনা করার পরের দিন দেখা যায় দাদিমা মারা গেছে। দাদিমার লাশের কাছে সবাই কান্নায় ভেঙে পড়ে। সিনু তার ছোটবেলায় তার দাদির সাথে কাটানো স্মৃতিগুলো স্মরণ করে কাঁদতে থাকে। বারদা সেখানে আসলে তিনজন মিলে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এরপর দাদিমার শেষ কাজও সম্পূর্ণ করে তারা। এতদিন মন্দিরের ট্রাস্টি হিসেবে দাদিমা ছিল, আর সে মারা যাবার পর গ্রামের পঞ্চায়েত ডাকা হয় নতুন করে ট্রাস্টি বানানোর জন্য। সবাই সেখানে গজপতিকে উৎসাহ দেয় ট্রাস্টি হওয়ার জন্য, কিন্তু সেই সময় ব্যাগরা দেওয়ার জন্য সেখানে নাগরাজ এসে হাজির হয়। পঞ্চায়েত তাকে সেখান থেকে যেতে বললে সে জানায়, এতদিন এত বড় মন্দিরের দায়িত্বে ছিলেন এক বৃদ্ধ মহিলা, আর এখন একজন বিধর্মীর সাথে সম্পর্কে জড়ানো লোককে ট্রাস্টি বানানো হচ্ছে। নাগরাজ বলে, এবার এদের ছেড়ে আমাকে ট্রাস্টি বানিয়ে দেখো। বারধা বলে, তোর মতো এরকম লোককে মন্দিরের ট্রাস্টি বানাবো? তাহলে এখন কি আমি তোর থেকে নিজের ক্যারেক্টার সার্টিফিকেট নিব নাকি? এই কথা বলা মাত্র গজপতি নাগরাজকে সাটিয়ে একটা থাপ্পড় লাগায়। বলে, অনেকক্ষণ ধরে তোর বাজে কথা শুনছি। কিন্তু নাগরাজ তখন বলে, এটা প্রজাতন্ত্র, সাহস থাকলে আমার সাথে জিতে দেখাও। তখন হঠাৎ করে সিনু বলে ফেলে, ভাইকে তোর সাথে লড়াই করতে হবে না। ভাইয়া যদি রাস্তার ভিখারিকে এনে তোর বিপরীতে বসাই তো সেও জিতে যাবে। এই রে, সিনু এটা কি বলে ফেললো? এখন তো নাগরাজের বিপরীতে সিনুকেই বসানো লাগে। এটা শুনে গজপতির স্ত্রী মুখ কালো করে থাকে। আসলে মহিলাটার মন মানসিকতা ভালো না, একরকম সিরিয়ালের খলনায়িকাদের মতো, ঠিক যেমনটা মাকাল ফল, ওপরে সুন্দর ভেতরে পচা। এরপর সিনুকে তারা ভোটে দাঁড় করায়, আর বিপরীতে নাগরাজ দাঁড়ায়। সিনু গজপতিকে বলে, আপনাদের বাড়ির কুত্তাও তো আমাকে পছন্দ করে না, তাহলে লোকে কিভাবে ভোট দিবে ভাইয়া? গজপতি জানায়, সে টেনশন তোকে করতে হবে না, তুই চোখে চশমা লাগা আর চল আমাদের সাথে। সিনুর নমিনেশন পত্রে বারদার স্ত্রী সাইন করে, আর বারদার ছেলে বলে, মামা আমাদের জিত নিশ্চিত, সাইন করে ফেলো। ওদিকে নাগরাজ এই প্রতিযোগিতায় জেতার জন্য বারদাকে হাত করতে চায়, তাই সে বারদাকে তার থিয়েটারে ডেকে পাঠায়। নাগরাজ বলে, আমি তুমি একই জাত, আর কোথাকার কোন অজাতকে মন্দিরের ট্রাস্টের দায়িত্ব দিবে? তার চেয়ে ভালো আমাকে জিতিয়ে দাও। তখন বারদা বলে, তোমাকে জিতিয়ে দিলে আমার কি লাভ হবে? নাগরাজ বলে, এইবার না লাইনে এসেছো,
একবার আমি ওই ট্রাস্টের চাবিটা হাতে পেয়ে যাই, তারপর মন্দিরের সব গহনা দুইজনে ভাগাভাগি করে নিব। ঠিক তখন বারদা বলে, 1 মিনিট দাঁড়াও। এই বলে তাদের একজন লোকের পকেটে ফোন সেট করা ছিল, যেটাতে করা লাইভ ভিডিও ওদিকে গজপতি আর সিনু গ্রামের লোকের সামনে উপস্থাপন করে। এটা দেখে গ্রামের লোকেরা তাদের মূল্যবান ভোট দিয়ে সিনুকে জিতিয়ে দেয়। এই খবর সাথে সাথে মিনিস্টারের কানে পৌঁছায়। গজপতি বারদাকে বলে, যখন দাদি এই মন্দিরের দায়িত্বে ছিল তখন তুই এসবের দেখভাল করেছিস, আর আজ সিনু এই মন্দিরের দায়িত্বে, আজ তুই এই চাবিটা রাখ। বারদার হাতে গজপতি মন্দিরের চাবি তুলে দেয়। সেদিন রাতে গজপতি হঠাৎ দেখে তার স্ত্রী নীলিমা গলায় দড়ি দিচ্ছে। এরপর গজপতির দরজা ভেঙে নীলিমাকে বাঁচায়। তাকে জিজ্ঞেস করে সে কেন এটা করতে যাচ্ছিল। নীলিমা বলে, তোমার যে একটা পরিবার আছে সেটা কি তোমার মনে আছে? তোমার বন্ধুই তোমার কাছে সবকিছু। আজ মন্দিরের চাবিটাও তুমি তোমার বন্ধুর হাতে তুলে দিলে। গ্রামের মানুষ আমাদের কিভাবে সম্মান করবে? নীলিমা জানায় তার সন্তান নেই, টাকা নেই, আর আজ গ্রামের লোকের সম্মানটাও নেই। তাহলে আমি বাঁচবো কিসের জন্য? গজপতি বলে, তুমি আমার জন্য বাঁচবে। নীলিমা জানায়, তবে তুমি কথা দাও আমাদের পূর্বের সম্মান তুমি ফিরিয়ে আনবে। গজপতি নীলিমাকে জড়িয়ে ধরে। পরের দিন মন্দিরের গহনা পরীক্ষা চলছিল। ওদিকে গজপতি বারদাকে বারবার ফোন করেই যাচ্ছে। গহনা পরীক্ষা করে জানানো হয় সে সব নকল গহনা। সেখানে থাকা পুলিশ তখন বারদাকে জেরা করতে থাকে, কিন্তু বারদা জানায়, স্যার আমি তো কাল চাবি হাতে পেয়েছি, আর এসব পরীক্ষা করার জন্য আপনাদের সামনেই লকারটা খুলেছি। এসবের কিছুই আমি জানি না। এই লোকটা লকারের দায়িত্বে ছিল, কিন্তু ও মুখই খুলছে না। ঠিক তখনই সেখানে গজপতি চলে আসে। গজপতি বারদাকে বলে, আমি তোকে কিছু কথা বলতে চাই, 2 মিনিট বাহিরে আয়। বাহিরে ডেকে বারদাকে বলে, আমি লকারের কর্মীকে বলে গহনাগুলো বন্ধক রেখেছি। এটা শুনে বারদা আর সিনু অবাক হয়ে যায়। সেদিন তুফানের জন্য কোম্পানির ইট সিমেন্ট সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে আমি গহনাগুলো বন্ধক রাখি। ভেবেছিলাম কোম্পানি থেকে যখন টাকা আসবে তখন সেগুলো ছাড়িয়ে এনে জায়গায় রেখে দেব, কিন্তু টাকা যেদিন হাতে পেয়েছিলাম সেদিনই দাদিমা মারা যায়। কি করব ভেবে পাচ্ছিলাম না। দাদিমা যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন সে অনেকে বিলাসবহুল জীবনযাপন করেছে, তাই আমি সেটা চিন্তা করে তার শেষকৃত্য অনেক বড়সড় করে করেছি ওই টাকাগুলো দিয়ে। এসব শুনে বারদা বলে, কিন্তু সমস্যা হলো পুলিশ যখন ওই লকারের কর্মীকে 2-1 ঘা বাড়ি দেবে তখন সে সবকিছু স্বীকার করে নিবে। সিনু তখন গজপতিকে বলে, ভাই আমি দোষ স্বীকার করে নেই, আমাকে হাজার মারলেও আমি তোমার নাম বলবো না। বারদা তাকে চুপ করিয়ে দিয়ে বলে, মন্দিরের ট্রাস্টিকে অ্যারেস্ট করলে সেটা মন্দিরের জন্য ভালো হবে না। তাই বারদা গজপতিকেই পুলিশের কাছে যেতে বলে। গজপতি পুলিশের কাছে গেলে কিছুক্ষণ পর সেখানে বারদা আসে। বারদা তার বাড়ির কাগজপত্র এনে পুলিশ স্টেশনে জমা দেয় আর বলে, এখানে 1 কোটি টাকার সম্পদ রয়েছে। যতক্ষণ পর্যন্ত গহনা খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই কাগজপত্র এখানেই থাকবে, আর গজপতির নামে FIR লিখবেন না। ঠিক তখন নাগরাজ সেই গহনাগুলো বন্ধক ছাড়িয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর বলে, এইসব গহনাই তো খুঁজছিলেন তাই না? আসলে এইসব গহনা দাদিমা পালিশ করার জন্য দিয়েছিল, কিন্তু সেগুলো ফিরিয়ে নেওয়ার আগেই দাদিমা মারা যায়, আর এনারা মনে করে গহনা চুরি হয়ে গেছে। আর সেই অপবাদে গজপতির মতো মহান লোককে এখানে দাঁড়াতে হয়েছে। পুলিশ এইসব শুনে তার পরিচয় জানতে চায়। নাগরাজ বলে, আমার পরিচয় পুলিশ অফিসার সার্কেলের কাছে দিয়েছি, সেখান থেকে জেনে নিবেন। পুলিশ সবাইকে চলে যেতে বলে। নীলিমা জানাই, ওই ছেলে নিজের টাকা খরচ করে তোমাকে বাঁচিয়ে নিল, এখন তো অন্তত ভাবো কে বন্ধু আর কে শত্রু। বারদার স্ত্রী বুঝতে পারছে না হচ্ছেটা কি। নীলিমাকে বলে, আগে যদি বলতে যে গহনা পালিশে পাঠিয়েছো তাহলে এসব হতো না। নীলিমা বলে, এটা না বলেই তো জানা গেল কে আপন কে পর। ওদিকে গজপতি নাগরাজকে ডেকে পাঠায়, বলে, আমার এমন বিপদে তোমার মতো লোক পাশে দাঁড়িয়েছো, এখন তুমি বলো তুমি এর পরিবর্তে কি চাও আমার কাছে। নাগরাজ বলে, কাল সকালে তারা এসব নিয়ে আলোচনা করবে, কিন্তু গজপতি বলে, তুমি আমার জন্য 75 লক্ষ টাকা খরচ করেছো, আর সেটা তো এমনি এমনি হয়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। কিন্তু নাগরাজ সবকিছু অস্বীকার করে। তখন সিনু বলে, বারাহি মায়ের মন্দিরের জায়গা ওনার বোন জামাইয়ের প্রয়োজন, সেটা বলার সাহস পাচ্ছে না নাগরাজ। নাগরাজ বলে, ওই জায়গা আমার জামাইবাবুর প্রয়োজন, মানে আমাদের প্রয়োজন, আর ওই জায়গার বিনিময়ে আপনাকে 40 কোটি টাকা দিব। দাদি মারা যাবার পর তার ঘরে একটা ডায়েরি খুঁজে পাওয়া যায়, আর তাতে লেখা ছিল তার সম্পত্তি সে রবীন্দ্র বর্মা নামের এক লোককে দিয়ে গেছে, কিন্তু তার দাদি এই মন্দিরের সম্পত্তি কারো নামে দিয়ে যায়নি। এটা শুনে নীলিমা বলে, ভেবেছিলাম আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি, কিন্তু আজ জানলাম সে হয়তো সম্পত্তি তোমার জন্যই রেখে গেছে।
আর সেই সম্পত্তির কাগজ রাজমন্দ্র ব্যাংকের লকারে রেখেছেন। নাগরাজের সম্পত্তির বিনিময়ে 40 কোটি টাকা দিতে চেয়েছে, কিন্তু বার্ধা এইটা কখনোই হতে দেবে না। যার কারণে নাগরাজ বার্ধাকে মেরে ফেলার কথা বললে গজপতি তার কলার ধরে হুমকি দেয়, যদি বার্ধাকে কেউ মারা তো দূরের কথা, তার গায়ে কেউ হাত উঠালে শেষ করে ফেলবো তাকে। গজপতি বলে, তোর ওই জমির পেপার লাগবে তাই না, টাকা রেডি কর। এই বলে গজপতি চলে যায়। পরের দিন তারা তিনজন মিলে পুজো করে। এরপর গজপতি নাগরাজকে বলে, কাল পুজোর গহনা আনতে সিনুকে ব্যাংকে পাঠাবে, আর সে লকারে গিয়ে তোকে ভিডিও কল দিয়ে সম্পত্তির কাগজপত্র দেখাবে, যেটা তোর প্রয়োজন সেটা বলবি। সিনু গহনার বাক্সের মধ্যে করে লকার থেকে পেপার বাহিরে আনবে, আর সেটা গ্রামে আনতেই চুরি হয়ে গিয়েছে এটা গ্রামবাসীকে বিশ্বাস করাতে হবে। নাগরাজ বলে, যদি বার্দা সবটা জেনে ফেলে তাহলে? গজপতি বলে, সেটা আমি দেখে নেব। এরপর মন্দির থেকে একজন বার্ধাকে ফোন দিয়ে জানায় দেবী মায়ের মালার ফুল বাদ পড়ে গেছে। বার্ধাকে বলে সেটা ম্যানেজ করতে। বার্ধা সেটা আনতে যাচ্ছিল, এমন সময় তার স্ত্রী ফোন দিয়ে বলে তাদের ছেলে নিখোঁজ। এরপর বার্ধা ছেলেকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর পুলিশের ফোন আসে, তার ট্রাক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। গজপতি বাড়িতে বসে তার লোকেদের দিয়ে এইসব করাচ্ছে। এবার বার্ধা চিন্তা করে কেউ এগুলো ইচ্ছে করে করাচ্ছে তাকে কাজে ব্যস্ত রাখার জন্য। কিন্তু বার্ধা ঠিকই ব্যাংকে পৌঁছে যায়। সেখানে গিয়ে সিনুকে দেখতে পায় বার্ধা। বার্ধাকে দেখে সিনু ভয় পেয়ে যায়। সিনুকে জিজ্ঞেস করে যে সে তাকে না বলে এখানে এসেছে কেন। সিনু বলে, আপনি কাজে ব্যস্ত ছিলেন তাই কিছু বলিনি। তখন ভ্যানিলা ফোন দিয়ে বলে বার্ধার ছেলেকে গুন্ডারা হলের টিকিট কিনে হলে পাঠিয়ে দেয়, আর সেই অ্যাক্সিডেন্ট করা গাড়ি নিয়েও সমস্যার সমাধান করে। বার্ধা তার স্ত্রীকে পুলিশ স্টেশনে গিয়ে বসিয়ে রেখে আসে। এরপর সিনু লকারের ভেতরে যায় আর বার্ধা গেটের বাহিরে দাঁড়িয়ে থাকে। সেখানে গিয়ে সিনু নাগরাজকে ফোন দিয়ে পেপারগুলো দেখায়। এর মাঝে একটা পেপার সিলেক্ট করে নাগরাজ। এরপর সেটা গহনার বক্সে করে নিয়ে গাড়িতে ওঠে, কিন্তু সেই গাড়িতে বার্ধাও উঠে পড়ে। তখন সিনুকে বেশ চিন্তিত দেখা যায়, কারণ এই পেপার নিয়ে যাওয়ার পথে চুরি হয়ে গেছে এমনটাই করার প্ল্যান ছিল গজপতির, কিন্তু বার্ধা গাড়িতে থাকায় এটা আর সম্ভব হয় না। এরপর গ্রামে পৌঁছে মন্দিরের পুজোয় দেবী মায়ের সামনে গহনার বাক্স খুলে রাখে সিনু, কিন্তু বার্ধা দূর থেকে খেয়াল করে এই বক্সে গহনার সাথে পেপার বক্স। এটা দেখে বার্ধা অবাক চোখে সিনুর দিকে তাকায়। মন্দিরের পুজো চলছিল, চারিদিকে গ্রামের মানুষ রয়েছে। হুট করেই মন্দিরে হামলা করে নাগরাজের লোকেরা। লোকজন চারদিক থেকে ছোটাছুটি করে। ঠিক সেই সময় একজন গুন্ডা ওই পেপার বক্স হাতে নিয়ে দৌড় দেয়। এটা আবার বার্ধার চোখে পড়ে যায়। বার্ধা লোকটিকে ধাওয়া করে, শুরু হয় লড়াই। একের পর এক লোকের কাছে বক্সটি ট্রান্সফার হতে থাকে। আস্তে আস্তে অনেক লোক বার্ধার সাথে লড়াই শুরু করে। সে সময় বার্ধার পক্ষ হয়ে সিনুও নেমে পড়ে। শুরু হয় ধোলাই। একের পর এক লোককে মেরে মাটিতে শুইয়ে দেয়, কিন্তু তখন কোনোভাবেই যেন ওই মূল্যবান বক্সটি বার্ধার হাতে আসে না। আরো লোক আসে বার্ধাকে মারার জন্য। এসব দেখে গজপতি আর বসে থাকে না। গজপতিও তাদের হয়ে লড়তে থাকে, কিন্তু গুন্ডাদের লোকজন যেন বাড়তেই আছে। হঠাৎ করে দেবী মায়ের সিঁদুর উড়ে সিনুর গায়ে পড়ে। সিনু তার রূপে চলে যায়। সেখানে সে তাণ্ডব শুরু করে। সিনু দেখে রবীন্দ্র দা হাতে নিয়ে বার্ধাকে মারতে যাচ্ছে। ঠিক তখনই সিনু এক কোপে রবীন্দ্রর হাত কেটে ফেলে। আসলে সিনু তার মধ্যে ছিল না, মায়ের ভৈরবী শক্তি তার মধ্যে ঢুকেছিল। এসব দেখে সবাই থমকে যায়। সিনুকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু বার্ধা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে জানায় যে সিনু কিচ্ছু করেনি, তাই পুলিশ সিনুকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর রবীন্দ্রকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার বাবা বলে, এর আগে আমাকে মেরেছিল, আর আজ আমার ছেলের হাত কেটে নিল। এতে সবাই চুপ করে থাকলেও আমি থাকবো না। গজপতি তখন জানাই, আপনার ছেলে যা করেছে তাতে সিনু তো শুধু ওর হাত কেটেছে, আমি হলে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে ফেলতাম। ওদিকে আজ মিনিস্টারের জন্মদিন উদযাপন হচ্ছিল। সেখানে গজপতি গিয়ে হাজির হয়। আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেখানে বার্ধাও চলে আসে। মিনিস্টার মনে মনে ভাবে বার্ধা হয়তো তাদের অফারটি মেনে নেবে। পরে তিনজনে তারা মিটিং এ বসলে মিনিস্টার তাদের জানায়, আগের 40 কোটির সাথে আরো 2 কোটি যোগ করে দিলাম, তোমাদের দুজনের 3 কোটি করে। এবার তোমরা ওই মন্দিরের কাগজটি আমার হাতে তুলে দাও। এটা শুনে বার্ধা জানাই যে আমি বেঁচে থাকতে কখনো এটা হতে দেব না। যদি ভক্তির উদ্দেশ্যে মন্দিরে যান তাহলে কিছু বলবো না, আর যদি সম্পত্তির লোভে যান তাহলে কচুকাটা করে রেখে দেব। সে আরো জানাই, আমি যদি এই অফারটি না নেই তাহলে আমার বন্ধু গজপতিও নেবে না। এই বলে তারা সেখান থেকে চলে আসে। পরের দিন ভ্যানিলা গজপতির বাড়িতে দুধ দিতে আসে, আর সিনু কাজ করছিল। সে সময় মনীষা এসে সিনুকে ধন্যবাদ জানাই আর বলে, একসময় আপনি আমাদের বিয়ে দিয়েছিলেন, আর এখন আমার সংসারটা বাঁচানোর চেষ্টা করছেন। এটা দেখে ভ্যানিলা সিনুকে বলে, তুমি অন্যের বিয়ে দিচ্ছ, অন্যের সংসার বাঁচাচ্ছ, আমাদেরটা কবে হবে? আর তখনই তাদের রোমান্টিক সিনের মধ্যে একটা গান দেখানো হয়। এরপর রাতে যখন গজপতি ড্রিঙ্ক করছিল, সিনু সেখানে দাঁড়িয়ে ছিল।
এর মধ্যে বারদা সেখানে আসে। গজপতির মনে মনে রাগ দেখে বারদা জানতে চায় কি হয়েছে তার। গজপতি সিনুকে বলতে বলে। সিনু এক নিঃশ্বাসে বলতে শুরু করে দেয়। সে জানায় ভাই এই সম্পত্তি মিনিস্টারকে দিয়ে 40 কোটি টাকা নেওয়ার ডিল ফাইনাল করেছিল, কিন্তু আপনি সেখানে গিয়ে ডিল ভেঙে দিয়েছেন। বারদা গজপতিকে বলে তার টাকার দরকার তো আমি দেব তোকে টাকা। গজপতি আরো রেগে বলে আমি জমিদার বংশের ছেলে হয়ে তোর থেকে ভিক্ষা নেব? গজপতি বলে আগে গ্রামের লোক তাকে সাহেব সাহেব বলে সম্মান করত, আর এখন ক্ষমতা যখন তোদের হাতে দিয়ে দিয়েছি এই সম্মানটাও চলে গিয়েছে। সেটা আমি মেনে নিতে পারলেও নীলিমা পারছে না। নীলিমা অনেক শখ করে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল, এখন আমাদের টাকা নেই, সম্মান নেই, সে একটা বিষাক্ত জীবন পাড়ি করছে আমার সাথে, আর আমি তার স্বামী হয়ে এই কষ্ট মেনে নিতে পারছি না, আর এই জন্য সম্পত্তিটা মিনিস্টারকে দেওয়ার প্ল্যান করেছিলাম। বারদা বলে আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না। তখন দুই বন্ধুর মধ্যে ঝগড়া আর হাতাহাতি শুরু হয়। দুজনেই রেগে সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে এই বিষয়ে পূর্ণিমাকে বলে বারদা। পূর্ণিমা বলে ভাইয়াকে তুমি কিছু বলো না, ও যেটা করতে চায় করতে দাও। কিন্তু বারদা বলে আমার দেহে প্রাণ থাকতে আমি এটা হতে দিব না। ওদিকে গজপতি নাগরাজকে ফোন দিয়ে বলে 60 কোটি টাকা রেডি করতে, কালকে তারা নতুন প্ল্যান করবে। পরের দিন গজপতি সিনু আর অন্যদেরকে নিয়ে একটা হোটেলে ওঠে। সিনুকে গজপতি আলাদা রুম দেয়, ফোনটাও নিয়ে নেয়, আর নিচে গিয়ে নাগরাজদের বলে তাদের ফোন দিয়ে দিতে। সব ফোন একটি গাড়িতে করে অন্য লোকেশনে রেখে আসতে বলে, আর তারা সিনুকে না জানিয়ে আমবাগানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে গজপতি একটা আলাদা নাম্বার থেকে বারদাকে ফোন করে। বারদা বলি সকাল থেকে তোকে ফোন করছি, ফোন কেন তুলছিস না? গজপতি কালকে রাতের জন্য সরি বলে বারদা বলে আমিও ওই জন্যই ফোন করছিলাম। বারদা বলে তুই কোথায়? গজপতি আমবাগানে বললে সে বলে আমি আসছি, তুই ওখানেই থাক। বারদা আমবাগানের দিকে যায়। ওদিকে সিনু সে আমবাগানে চলে আসে। গজপতি তাকে দেখে বলে আমরা এখানে এসেছি তুই জানলি কিভাবে? সিনু বলে আমি হোটেলে তোমাদের কথা শুনে নিয়েছিলাম। সিনু সেখানে দেখে বিভিন্ন অস্ত্র গরম পানিতে ধোয়া হচ্ছে। এটা দেখে সিনু সন্দেহ হয়। বারদা আমবাগানে যাওয়ার পথে গজপতির কোম্পানির ম্যানেজারের সাথে তার দেখা হলে সে বারদাকে তার ফোনে কিছু দেখাতে চায়, কিন্তু বারদা সেটা না দেখেই তাদের আমবাগানের দিকে চলে যায়। সেখানে গিয়ে গজপতির সাথে অনেক লোক দেখে বলে তুই এখানে কি করছিস, আর এরা কারা? গজপতি জানাই এরা আমার লোক। তখন পূর্ণিমা বৌদি বারদাকে ফোন দিয়ে বলে ভাইয়ের সাথে দেখা হয়েছে কিনা? বারদা বলে হ্যাঁ আমার সাথেই আছে গজপতি। ফোন সিনুকে দিতে বললে বৌদি সিনুকে জানাই গজপতি ভাইয়ার জন্য পছন্দের খাবার রান্না করেছি, এসে নিয়ে যাও। কিন্তু সিনু বলে বৌদি আমরা বাড়ি থেকে অনেক দূরে আছি। কিন্তু গজপতি তাও সিনুকে যেতে বলে। সিনুর সন্দেহ বেড়েই চলেছে। সিনু যেতে না চাইলেও তাকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয় গজপতি। এরপর তাদের লোকেদের দিয়ে বারদার উপরে হামলা করে। ওদিকে সিনু বাড়ি গিয়ে বৌদিকে তাড়াতাড়ি খাবার দিতে বলে। বৌদি সিনুকে খাবার খেয়ে তারপর ওদের জন্য খাবার নিয়ে যেতে বলে। সিনু খেতে না চাইলেও বৌদি জোর করে খেতে দেয়। বারদা এক হাতে মন্দিরের পেপার আর এক হাতে তাদের মারছিল। হঠাৎ করে নাগরাজ পেছন থেকে একটা কুড়াল দিয়ে বারদাকে আঘাত করে, আর তখন হঠাৎ করেই সিনুর গলায় ভাত আটকে যায়। এরপর বারদা সেই কুড়াল দিয়েই সবাইকে মারতে থাকে। এরপর গজপতির শালা একটি ছুরি দিয়ে বারদার পেটে আঘাত করে। তখন সিনু আবার বিষম খায়। সিনু আর দেরি না করে তাড়াতাড়ি রওনা দেয়। এরপরও বারদা একটুও থামে না, একের পর একজনকে কচু কাটা করে মারছিল। কিন্তু হঠাৎ করেই বারদার প্রাণপ্রিয় বন্ধু গজপতি বারদার বুকে আঘাত করে, আর এরপর বারদা শুধু গজপতির দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। কিছুক্ষণের মধ্যেই তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। বারদা মারা যায়। এরপর সিনু সেখানে এসে দেখে কেউই নেই। পাগলের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে। কোথাও কোনো সাড়া না পেয়ে সিনু কাঁদতে থাকে। হঠাৎ করে গাছের ওপর থেকে সিনুর শরীরে এক ফোঁটা রক্ত পড়ে। সিনু ওপরে তাকিয়ে দেখে ওপরে বারদাকে মেরে বস্তায় টাঙিয়ে রেখেছে। গ্রামের লোকেরা ছুটে এসে বারদাকে দেখে। বারদার স্ত্রী সন্তানও সেখানে এসে কান্না করে। এরপর বারদার লাশ নিয়ে গিয়ে শেষকৃত্য শেষ করা হয়। ওদিকে গজপতি মন্দিরের পেপার মিনিস্টারকে দিয়ে 60 কোটি টাকা নিয়ে নেয়। সেই টাকায় বউকে দামি গাড়ি কিনে দেয়, আর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে গজপতি বাবা হতে চলেছে। আর একদিকে বারদাকে হারিয়ে তার পরিবার শোকে দিন কাটাচ্ছে। কথাই আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পূর্ণিমা বৌদি তার সন্তানদের নিয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশের সেকেন্ড অফিসার বলে ম্যাডাম আপনার স্বামীর হত্যাকারীদের ধরে এনেছি, কিন্তু পূর্ণিমা জানাই এরা আমার স্বামীকে মারেনি, মেরেছে গজপতি। ঠিক তখন পুলিশ অফিসার সার্কেল সেখানে আসে। পূর্ণিমা তাকেও জানাই, কিন্তু সার্কেল স্যার বলে যতদূর খবর পেয়েছি আপনার স্বামীকে আমবাগানে মার্ডার করা হয়েছে, কিন্তু সেই মুহূর্তে গজপতির লোকেশন অন্য জায়গায় ছিল। পূর্ণিমা বলে স্যার এসব হয়তো ওদের প্ল্যান করা ছিল।
সার্কেল স্যার পূর্ণিমার কাছে তার কথা অনুসারে প্রমাণ চায়। পূর্ণিমা জানায় একটা প্রমাণ আছে, এটা বলে সিনুকে নিয়ে আসে। সিনুর কাছে সত্যিটা জানতে চাইলে সে পুলিশকে মিথ্যা জানায়, বলে গজপতি সেই দিন আমবাগানে ছিল না। এটা শুনে পূর্ণিমা বৌদি সেখান থেকে বেরিয়ে যায়। সিনু পেছন থেকে ডাকলে বৌদি একটা চর দিয়ে বলে, নিজের ভাই বানিয়েছিলাম তোমায়, প্রতি বছর রাখিও পরিয়েছি, আর তার প্রতিদান এইটা দিলে? আমার ছেলে মেয়েরা মামা বলে পাগল ছিল, আর তার মামা আজ তাদের ধোকা দিয়েছে। এটা বলে পূর্ণিমা চলে যায়। কিন্তু সিনুর মিথ্যা বলার কারণ ছিল, গতকাল রাতে গজপতি সিনুকে ডেকে বলে নীলিমা মা হতে চলেছে, আর এ সময় যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার প্রথম সন্তানের কি হবে। তাই সিনুর থেকে ওয়াদা করে নেয় সে যেন পুলিশকে কিছু না বলে। পূর্ণিমা সে আমবাগানের মালিক সহ আশেপাশের লোকেদের সাক্ষী দিতে বললে কেউই তার কথায় সাক্ষী দিতে রাজি হয় না। সবাই বলে তারা কিছু জানে না, তাদের তাড়িয়ে দেয়। সেদিন সিনু কাজ করছিল, ভ্যানিলা সেখান দিয়ে গেলে সিনু পেছন থেকে তাকে ডাক দেয়। ভ্যানিলা বলে, তুমি সব জেনে মিথ্যা বলেছ। সেদিন গজপতি ভাইয়ার জন্য খাবার নিয়ে যেতে আমি তোমাকে দেখেছিলাম। আজ পূর্ণিমা ভাবির সাথে মিথ্যা বলেছ, কালকে আমার সাথে যে বলবে না তার কি গ্যারান্টি আছে? কি দেখে যে তোমাকে ভালোবেসেছিলাম? এটা বলে ভ্যানিলা সেখান থেকে চলে যায়। পরের দিন বারদার ছেলে তেজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভ্যানিলা আর পূর্ণিমা তেজকে খোঁজে কিন্তু কোথাও পায় না। ওদিকে তেজ গজপতিকে মারার জন্য তার বাড়ি যায়। সিনু তাকে দেখে পেছন থেকে তেজকে লুকিয়ে নিয়ে আসে, কিন্তু গজপতি বুঝতে পারে বারদার ছেলে তাকে মারতে এসেছিল। এই খবর মুহূর্তেই নাগরাজের কানে গিয়ে পৌঁছায়। নাগরাজ তেজকে ধরার জন্য সিনুর গাড়ি আটকায়। সিনু অনেক করে বলে ও ছোট বাচ্চা, ভুল করে ফেলেছে, কিন্তু নাগরাজ সিনুর কথা শোনে না। তেজকে মারতে গেলে সিনু তাকে আটকায়, বলে তোর জন্য আজ এমন হয়েছে। এই বলে নাগরাজকে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। নাগরাজের ভণ্ডামি শেষ। এই সব ঘটনা সিনু পূর্ণিমা বৌদিকে বলে, আর জানায় তেজকে মন্দিরে রেখে এসেছি, তুমি বাচ্চাদের নিয়ে তোমার বাবার বাড়ি চলে যাও। কিন্তু বৌদি তাতে রাজি হয় না, বলে ওই গজপতির ভয়ে আমার স্বামীর গ্রাম ছেড়ে চলে যাব না। ভ্যানিলা বৌদিকে নিয়ে যায়। রাতে যখন সিনু বাড়ি আসে তখন গজপতি সিনুকে দেখে তার কাছে ডাকে। তার দিকে বন্দুক ধরে বলে, নাগরাজকে কেউ মেরে ফেলেছে, আমাদের পেছনে কোনো শত্রু রয়েছে, তাই বন্দুকটি নিজের কাছে রাখ। নাগরাজের বাড়িতে গজপতি মালা পরাতে যায়, সাথে সিনুও আসে। সেখানে মিনিস্টারও আসে নাগরাজকে মালা পরাতে। কিছুক্ষণ পর পুলিশ গজপতিকে ফোন দিয়ে বলে নাগরাজের মার্ডারের জন্য সিনুকে অ্যারেস্ট করা হয়েছে। গজপতিকে তাই পুলিশ স্টেশনে আসতে বলে। গজপতি পুলিশ স্টেশনে গিয়ে বলে সিনু খুন করেনি। সার্কেল স্যার তখন জানায় সেটা আপনি ওর নিজের মুখে বলতে বলুন। গজপতি তখন সিনুকে জিজ্ঞেস করে যে বল তুই খুনটা করিসনি। সিনু তখন এক নিঃশ্বাসে সব সত্যিটাই বলে দেয় যে সেই নাগরাজকে খুন করেছে। সিনু তখন গজপতির দেওয়া পিস্তল সবার দিকে তাক করে বলে, ভাইয়া এই পিস্তল আমার থেকে নিয়ে নাও, নয়তো যে কোনো সময় কারো উপরে গুলি চালিয়ে দেব। গজপতি সিনুর দিকে এগিয়ে গিয়ে বলে, আমাকে গুলি কর। ঠিক তখনই গজপতির কাছে নীলিমা ফোন দিয়ে বলে তার ভাইকে খুঁজে পাচ্ছে না, ফোনও সুইচ অফ। তখন গজপতি সিনুর দিকে তাকিয়ে বলে, ওকেও কি তুই মেরেছিস? সিনু তখন সত্যিটা বলে। সে জানায় আমি তেজের মামা হই, তাই ওদের দায়িত্ব এখন আমার। রবীন্দ্র সেদিন তেজকে মারতে গিয়েছিল আর আমি তেজকে বাঁচিয়ে নিয়েছি। এইসব খুন করার কারণে সিনুকে লকআপে ঢোকানো হয়। সার্কেল স্যার পূর্ণিমা ভাবির প্রোটেকশনের জন্য একটা ঠিকানা দেয় এবং সেখানে যেতে বলে। পূর্ণিমা রাজিও হয়ে যায়। সিনু তেজকে বলে মা আর বোনের খেয়াল রাখবি, আর ভ্যানিলাকে বলে যদি আমি আর না ফিরি তাহলে শুনে রেখো তোমাকে কেউ নিজের থেকেও বেশি ভালোবাসতো। এদিকে মিনিস্টার পুলিশ অফিসার সার্কেলকে ফোন দিয়ে বলে সিনুকে মেরে ফেলতে, কিন্তু সার্কেল স্যার বলে সেটা সে পারবে না। কিছুক্ষণ পরে সার্কেল স্যার পুলিশ স্টেশনে এসে দেখে সিনু লকআপে নেই। কনস্টেবলের কাছ থেকে জানতে পারে তাকে নাকি মেডিকেল টেস্ট করানোর জন্য সেকেন্ড অফিসার হসপিটালে নিয়ে গেছে। সাথে সাথে সার্কেল স্যার রওনা দেয় হসপিটালে। মাঝ রাস্তায় গিয়ে দেখে সেকেন্ড পুলিশ অফিসারকে অটো সহ ফেলে রেখে সিনু পালিয়ে গেছে। আর এই খবরটা গজপতিকে তার লোক এসে দেয়। সাথে সাথে লোকটিকে ঘুষি দিয়ে উড়িয়ে দেয় গজপতি। একটু পরেই সেখানে সিনু যায়, গিয়ে বলে ভাইয়া আপনি ভাবির খুশির জন্য দুটা খুন করেছেন। এটা শুনে গজপতি অবাক হয়ে যায়, ভাবি সিনু কিভাবে এসব জানতে পারলো। তখন ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় সিনু যখন লকআপে ছিল তখন গজপতির ম্যানেজারও লকআপে ছিল, আর সে সিনুকে সব সত্যিটা বলার জন্য লকআপে ঢুকেছে। সে সিনুকে সব সত্যিটা বলে দেয়। তখন সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। একদিন রাতে দাদিমা গজপতিকে গিয়ে বলে মন্দিরের গহনাগুলো কি করেছো? গজপতি বলে বন্ধক রেখেছে। তখন দাদিমা বলে তুমি জুয়া খেলার জন্য মায়ের গহনা বন্ধক রেখেছো, এটা আমি বারদাকে বলে দেব। গজপতি ধমক দিয়ে বলে একদিন আমি জমিদার হয়ে দেখাবো, আর সেদিন আমি আপনার সাথে এভাবে আঙুল তুলে কথা বলবো। দাদিমার সাথে খুব খারাপ ব্যবহার করে গজপতি। রাতে ড্রিঙ্ক করে আর ম্যানেজারের সাথে প্ল্যান করে কিভাবে দাদিমাকে মেরে ফেলা যায়। এদিকে দাদিমা গজপতির ব্যবহারে না খেয়ে থাকে।
এদিকে ম্যানেজার দাদির খাবারে বিষ মিশিয়ে দেয়। সিনু তার অজান্তেই সেই বিষ মিশানো খাবারটি দাদিকে খাইয়ে দেয়। আর এসব কিছু ম্যানেজার আবার ভিডিও করে রাখে। আর এই ভিডিওই সেদিন আমবাগানে যাওয়ার পথে ম্যানেজার বারধাকে দেখাতে চেয়েছিল, কিন্তু বারধা সেটা না দেখেই চলে যায়। তাই ম্যানেজার সেই ভিডিওটি বারধার ফোনে সেন্ড করে, আর বারধা আমবাগানে পৌঁছানোর আগে সেটা দেখে ফেলে। সিনু চলে আসার পর এই ভিডিও গজপতিকে দেখায় আর সজোরে গজপতির বুকে লাথি মারে। সিন বর্তমানে চলে আসে। সিনু গজপতিকে বলে, ভাইয়া তুমি বারধা ভাইয়াকেও মেরে ফেললে, তাই চলো পাপের প্রায়শ্চিত্ত করতে স্যালেন্ডার করবে, আর তোমার সাথে আমিও সারেন্ডার করব। এটা শুনে গজপতি সিনুকে মারার আদেশ দেয়। শুরু হয়ে যায় লড়াই। সিনু সবাইকে যেন কাপড়ের মতো ধুতে থাকে। একের পর এক ফাইট, বাপরে বাপ। গজপতি এবার সিনুর পিঠে লাথি দিয়ে উড়িয়ে দেয়। সিনু লড়াই করতে করতেও গজপতিকে বোঝাতে থাকে, কিন্তু গজপতি শোনে না। সিনু গজপতিকে মারতে চেয়েও মারতে পারে না, কিন্তু গজপতি সিনুকে মারতেই থাকে। ঠিক তখনই কালীমায়ের সিঁদুর সিনুর শরীরে লাগে। সিনুর মধ্যে তার অলৌকিক শক্তি চলে আসে। আর একটা ত্রিশূল নিয়ে গজপতির দিকে ছুড়ে দিলে সেটা গজপতির বুকে গিয়ে লাগে। গজপতি মাটিতে লুটিয়ে পড়ে আর বারধার মৃত্যুর কথা মনে করতে থাকে। তার দাদিমার মৃত মুখ মনে পড়ে। তার আগের সব স্মৃতি মনে পড়ে সে কাঁদতে থাকে। সিনু এটা দেখে তার কাছে আসে। গজপতি বলে, আমার বাবা আর বারধার বাবা বন্ধু ছিল, আর তারা সারা জীবন একসাথে মিলেমিশে থেকেছে। আমি আর বারধাও বন্ধু ছিলাম, কিন্তু আমি সেই বন্ধুত্ব রক্ষা করতে পারিনি। তুই আমাকে কথা দে, আমার ছেলে আর বারধার ছেলেকে তুই বন্ধু করে রাখবি। এটা আমার শেষ স্বপ্ন, আর সেটা তুই পূরণ করবি। গজপতি হাত বাড়িয়ে দেয় সিনুর দিকে। সিনু কথা দেয়, আর তখনই গজপতির শেষ নিঃশ্বাস পড়ে। ওদিকে সিন আবার মুভির প্রথমে নিয়ে যাওয়া হয়। অফিসার সার্কেল তার রিজাইন লেটার দীপক স্যারকে জমা দেয় আর বলে, স্যার এটাতে সব লেখা আছে কেন আমি রিজাইন চেয়েছিলাম, আর একটা পাতাতে আপনার সম্পর্কেও লেখা আছে। আপনি যদি সেদিন আমাকে ফোন দিয়ে মিনিস্টারের কথা মতো না চলতে বলতেন, তাহলে আজ এত কিছু ঘটতো না। আর এইদিকে দেখানো হয় সিনু মিনিস্টারকেও ত্রিশূলের আঘাতে মেরে ফেলেছে আর মন্দিরের দলিল রক্ষা করে এনেছে। এরপর সার্কেল স্যার সিনুকে ভ্যানিলার কাছে নিয়ে যায়। ভ্যানিলা আর সিনু মায়ের পুজো দেয়। আর এই মধ্যে দিয়েই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।